প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই লেকচার শেষে তোমরা জানতে পারবে ব্যাংকের সংজ্ঞা সম্পর্কে জানতে পারবে, ব্যাংকের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে জানতে পারবে, ব্যাংক ও ব্যাংকিং এর মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে, ব্যাংকের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, ব্যাংকের কার্যাবলী জানতে পারবে, আধুনিক ব্যাংকের মূল নীতি কি সে সম্পর্কে জানতে পারবে, ব্যাংকের শ্রেণীবিভাগ করতে পারবে, ব্যাংকের শাখা, বিশেষ করে বাংলাদেশের শাখা ব্যাংক ব্যবস্থা কেন জনপ্রিয় সে সম্পর্কে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থী, ছবি তোমরা যেটা দেখছো ঠিকই ধরছো, সেটি একটি ব্যাংক যা শৈশবের সঞ্চয় ব্যাংক নামে পরিচিত। আমাদের আজকের পাঠ ব্যাংক ও তার শ্রেণী বিভাগ নিয়ে। প্রিয় শিক্ষার্থী, ব্যাংকের সংজ্ঞা সম্পর্কে আমরা মোটামুটি কম বেশি ছোটবেলা থেকে জেনে এসেছি বা আমরা বুঝে এসেছি। আমরা আজ ব্যাংকের সংজ্ঞা সম্পর্কে বিস্তারিত জানব। ব্যাংক মূলত একটি ইংরেজি শব্দ যার আবিধানিক অর্থ হচ্ছে ক্ষেতের আল, নদীর তীর, লম্বা টুল বা বেঞ্চ। ব্যাংক ইংরেজি শব্দটি মূলত ইটালিয়ান ব্যাংকো শব্দ হতে এসেছে, যার অর্থ হচ্ছে লম্বা টুল বা বেঞ্চ। ইহুদি ব্যবসায়ীরা লম্বা টুল বা বেঞ্চে বসে অর্থের ব্যবসা করত। এই জন্য ব্যাংক ইংরেজি শব্দটি ইটালীয় ব্যাংকো শব্দ থেকে এসেছে। ব্যাংক হচ্ছে একটি মধ্যস্থ অর্থের ব্যবসায়ী যারা জনগণের নিকট থেকে স্বল্প সুদে আমানত সংগ্রহ করে এবং আমানতের অংশ বিশেষ উচ্চ সুদে ঋণ দান করে। প্রফেসর চেম্বার্স এর মতে, ব্যাংক ইজ অ্যান অফিস অর ইনস্টিটিউট ফর কিপিং, লেন্ডিং অ্যান্ড এক্সচেঞ্জিং ইটিসি অফ মানি। অর্থাৎ ব্যাংক হচ্ছে এমন একটি অফিস বা প্রতিষ্ঠান যারা অর্থের সংরক্ষণ করে, ঋণ দান করে ও বিনিময় ইত্যাদি কার্য সম্পাদন করে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে 3 প্রকারের ব্যাংক দেখানোর চেষ্টা করেছি ছবিতে। একটা হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, যেটা ছবি এবং মনোগ্রাম দেওয়া আছে আমাদের। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি সোনালী ব্যাংকের ছবি দেওয়া আছে আমাদের, যেটা আমাদের সরকারি ব্যাংক, এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের মনোগ্রাম দেওয়া আছে তৃতীয় ছবিতে। আমরা এই সকল বিষয়ে একটু পরেই বিস্তারিত জানতে পারবো। প্রিয় শিক্ষার্থী, ব্যাংকের উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কে আমাদের ধারণা লাভ করা দরকার। কিভাবে আমাদের ব্যাংক ব্যবস্থাটা আজকে উৎকর্ষ পর্যায়ে এসেছে এ সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। এজন্য আমি এবার ব্যাংকের উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করব। ব্যাংকের ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করতে গেলে মুদ্রা ব্যবস্থাটা কিভাবে এসেছে, ব্যাংক ব্যবস্থাটা কিভাবে এসেছে, মহাজনী ব্যবস্থা কিভাবে এসেছে, এই সকল বিষয়গুলো আমাদের একটু জানা দরকার। মুদ্রার প্রচলন ও ক্রমবিকাশের মতোই ব্যাংক ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের যে ইতিহাস রয়েছে সেটি অধিক পুরাতন। কখন ব্যাংক ব্যবস্থার উৎপত্তি ঘটেছে তার সঠিকভাবে ইতিহাস জানা না গেলেও মুদ্রা প্রচলনের পরেই যে ব্যাংক ব্যবস্থার উৎপত্তি ঘটেছে এ ব্যাপারে বিশেষজ্ঞগণের মনে কোনো সন্দিহান নাই। মুদ্রা প্রচলন এবং ব্যাংক ব্যবস্থা মূলত বিনিময় প্রথার যে অসুবিধা ছিল সেই অসুবিধা দূর করার নিমিত্তেই মুদ্রা ব্যবস্থার প্রচলন শুরু হয়। মুদ্রার প্রয়োজনেই যে ব্যাংক এসেছে এ কথা নির্দ্বিধায় বলা যায়, অর্থাৎ মানি ইজ দ্য মাদার অফ ব্যাংক। ঋণ ব্যবসায়ের প্রচলন এবং ব্যাংক। প্রাচীনকালের সমাজে দুই শ্রেণীর লোক দেখা যেত। একটি শ্রেণীর কাছে যথেষ্ট উদ্বৃত্ত অর্থ ছিল যা তারা সংরক্ষণের প্রয়োজন মনে করত, এবং আরেক শ্রেণী ছিল
যাদের ঋণের প্রয়োজন পড়তো এবং তারা অর্থনৈতিকভাবে দুর্দশাগ্রস্ত। অলস উদ্বৃত্তকারীরা চাইতো যে তাদের হাতে যে অলস অর্থ আছে সেটা তারা বিনিয়োগ করবে, আর সমাজের অন্য শ্রেণীর যারা যারা ছিল তারা ভাবতো আহ, তাদের অর্থের প্রয়োজন। এই জন্য যাদের কাছে উদ্বৃত্ত অর্থ ছিল তারা তাদের কাছ থেকে সেটা সুদের বিনিময়ে নিত। এইভাবে মহাজনীয় ব্যবস্থা গড়ে ওঠে এবং মহাজনী ব্যবস্থায় পরবর্তীতে ব্যাংকিং ব্যবস্থার উদ্ভাবে অবদান রাখে। সভ্যতার ক্রমবিকাশে ব্যাংক, আমরা জানি বিভিন্ন সভ্যতা ছিল আমাদের। যেমন হচ্ছে আমরা যদি সভ্যতার কথা বলি, সিন্ধু সভ্যতা ছিল আমাদের, ব্যাবিলনীয় সভ্যতা ছিল, এমন অনেক রকম সভ্যতা ছিল। এই সভ্যতা যত উন্নয়ন ঘটেছে, এই সভ্যতা যত আধুনিকতা পেয়েছে, আহ সেভাবে ব্যাংকও তার আধুনিকতা পেয়েছে। খ্রিস্টপূর্ব 5000 অব্দে মুদ্রার প্রচলন হয় বলে প্রমাণ পাওয়া গেছে। সিন্ধু সভ্যতার পরে এসেছে ব্যাবিলনীয় সভ্যতা। খ্রিস্টপূর্ব 2000 অব্দে উপাসনালয় ব্যাংকিং ব্যবস্থা চালু হয়েছে। উপাসনালয় ব্যাংকিং ব্যবস্থা চালু হয়েছে সে সময় যারা ধর্ম প্রচারক যারা ছিল তারা সমাজে যেহেতু বিশ্বস্ত ছিল, সেই জন্য তাদের কাছে মানুষ অর্থ সংরক্ষণের জন্য রেখে দিত। এভাবে উপাসনালয় ব্যাংকিং ব্যবস্থার উদ্ভব ঘটেছে। রোমান সভ্যতা, চেক ও ব্যাংক ড্রাফটের ন্যায় এক ধরনের দালিলিক ব্যবস্থা চালু হয় মূলত রোমান সভ্যতায়। এরপরে আসে চৈনিক সভ্যতা। চৈনিক সভ্যতায় ব্যাংকিং ব্যবস্থা প্রথম সাংগঠনিক রূপ লাভ করে। খ্রিস্টপূর্ব 600 অব্দে প্রথম চালু হয় সানসি ব্যাংক ব্যবস্থা। এভাবে কালক্রমে ব্যাংক অফ ভেনিস, ব্যাংক অফ ইংল্যান্ড, ব্যাংক অফ জাপান, কালক্রমে আমাদের দেশে আমরা পেয়েছি 1972 সালে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। এভাবে যত বেশি ব্যবসা বাণিজ্যের প্রচলন ঘটেছে তত নিত্য নতুন ব্যাংকিং ব্যবস্থার উদ্ভব ঘটেছে। রাষ্ট্র ব্যবস্থা যত সংহতি হয়েছে তত বেশি ব্যাংক ব্যবস্থা আধুনিকতা লাভ করেছে। এভাবে যুগে যুগে বিভিন্ন ধারায় ব্যাংকিং ব্যবস্থা উত্তরোত্তর উন্নতি সাধন করেছে। প্রিয় শিক্ষার্থী, ব্যাংক ও ব্যাংকিং এর মধ্যে একটু পার্থক্য দেখে আসা যাক। আমরা ইতিপূর্বে জেনেছি যে ব্যাংক কি, সে সম্পর্কে আমরা অলরেডি জেনেছি যে ব্যাংক হচ্ছে ঋণের ব্যবসায়ী বা আমানত সংগ্রহকারী ব্যবসায়ী। তো ব্যাংক সম্পর্কে আমরা একটু, ব্যাংক এবং ব্যাংকিং সম্পর্কে বেসিক যে পার্থক্যগুলো আছে পার্থক্যগুলো আমরা একটু দেখে আসি। ব্যাংক হচ্ছে, দেখো, যে প্রতিষ্ঠান আমানত সংগ্রহ করে, ঋণ দান করে ও বিভিন্ন আর্থিক কার্যাবলী সম্পাদন করে তাকে ব্যাংক বলে। অপরদিকে ব্যাংক তার ব্যবসায়িক প্রয়োজনে যে সকল কার্যক্রম সম্পাদন করে তাকে ব্যাংকিং বলে। ব্যাংকের আইনগত সত্তা আছে, অর্থাৎ আইনগত সত্তা বলতে আমরা জানি যে এটি এক ধরনের কৃত্রিম সত্তা, অর্থাৎ প্রতিষ্ঠান হয়েও ব্যক্তির ন্যায় আইনি যে অধিকার ভোগ করে সেটাই হচ্ছে আইনগত সত্তা। ব্যাংকিং এর কোনো আইনগত সত্তা নেই। দেশে প্রচলিত আইন অনুযায়ী ব্যাংক গঠিত পরিচালিত হয়। ব্যাংক কোম্পানির অধ্যাদেশের আওতায় স্ব ব্যাংক সৃষ্ট নিয়ম অনুযায়ী ব্যাংক কার্যক্রম পরিচালিত হয়। ব্যাংক হলো আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান। ব্যাংকের কর্মীগণ যত দক্ষ হবে বা তাদের কার্যক্রম যত দক্ষ হবে তার উপর নির্ভর করবে ব্যাংকের সাফল্য। অপরদিকে ব্যাংকিং এর সাফল্য নির্ভর করে দক্ষ ব্যাংকারের উপর।
প্রিয় শিক্ষার্থী, আহ পরবর্তী ছবিতে তোমরা দেখতে পাচ্ছ কিছু বাণিজ্যিক ব্যাংকের ছবি আমি অ্যাড করেছি, যেগুলো হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক। এই যে ব্যাংক ব্যবস্থা আছে, বিভিন্ন ব্যাংক ব্যবস্থার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। তো এখন আমরা ব্যাংকের সেই বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা সংজ্ঞাতেই জেনেছি ব্যাংক একটি মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান, অর্থাৎ ব্যাংক একজনের থেকে আমানত সংগ্রহ করে, সে আমানতের কিছু অংশ নিজের কাছে রেখে বাকিটা সে ঋণ দান করে। এভাবে কিন্তু ব্যাংকিং যে ব্যবস্থা আছে, এই ব্যাংকিং ব্যবস্থা কিন্তু মাঝখানে থেকে মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে সে মুনাফা লাভ করে। অর্থ ও ঋণের ব্যবসায়ী, অর্থ ও ঋণের ব্যবসায়ী হিসেবে ব্যাংক আমানত সংগ্রহ করে, যেখানে সে গ্রাহককে সুদ দেয়, অল্প সুদ দেয়, এবং ঋণের ব্যবসায়ী হিসেবে সে আমানতকৃত অর্থ সে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে। এই যে দুই সুদের পার্থক্য, এটি হচ্ছে মূলত ব্যাংকের আয়। বৃহদায়তন প্রকৃতি, বিভিন্ন রকমের ব্যাংক আছে, বিভিন্ন ধরনের ব্যাংকিং ব্যবস্থা আধুনিক যুগে উদ্ভব করেছে। এর ভিতর বাণিজ্যিক ব্যাংক আছে, কেন্দ্রীয় ব্যাংক আছে, একক ব্যাংক আছে, শাখা ব্যাংক আছে। তো আমাদের দেশে অধিকাংশ ব্যাংকই হচ্ছে শাখা ব্যাংক ব্যবস্থা। আমাদের দেশে একক ব্যাংক ব্যবস্থা তো খুব একটা গড়ে ওঠেনি। অনেক উন্নত দেশ আছে যে যেখানে খুব বেশি জনপ্রিয় শাখা ব্যাংকের থেকে একক ব্যাংকিং ব্যবস্থা বেশি জনপ্রিয়। তো আমাদের দেশে যে ব্যাংকিং ব্যবস্থা আছে তারা বৃহদায়তন প্রকৃতির, অর্থাৎ এদের দেশে বিদেশে গ্রামে গঞ্জে অধিক শাখা প্রশাখা আছে। ব্যাংক এমন প্রতিষ্ঠান হবে যেটি সচ্ছল হবে, মানুষের অসচ্ছলতা দূর করার জন্য বা শিল্প প্রতিষ্ঠানের অসচ্ছলতা দূর করার জন্যই মূলত ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠেছে, যেখান থেকে শিল্পপতি, ব্যবসায়ী, কৃষক সহজ শর্তে অথবা শর্তহীনভাবে ঋণ পেয়ে থাকে। ব্যাংক নিরাপত্তার প্রতীক। ব্যাংক তার নিজের এবং গ্রাহকের অর্থের নিরাপত্তা বিধান করে। অর্থের নিরাপত্তার জন্য কিন্তু আমরা ব্যাংকে অর্থ সহ বিভিন্ন মূল্যবান সম্পত্তি যেমন সোনা, রূপা, হীরা, মুক্তা, ব্যাংকের জমির দলিল, এগুলো আমরা সংরক্ষণ করি বা রাখি আর কি। আমরা মনে করি যে ব্যাংক আমাদের জন্য নিরাপদ, আর এই জিনিসগুলো যেহেতু গুরুত্বপূর্ণ, সেহেতু আমরা এই জিনিসগুলো ব্যাংকে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। বিশ্বস্ততার নিরাপত্তার প্রতীক। পরে আমরা পরের পয়েন্টটা দেখি, মূলধন গঠনের কারখানা। আমরা জানি জনগণের হাতে আমাদের যে ছোট ছোট যে অর্থগুলো আসে, সেই অর্থগুলো আমরা নিজেদের কাছে রাখলে বিভিন্ন ভাবে আমরা সেটা খরচ হয়ে যায় আমাদের কাছ থেকে। তো সেই অর্থটা মূলত সঞ্চয়ের দায়িত্ব নিয়েই ব্যাংক ব্যবস্থার উদ্ভব ঘটেছে। ব্যাংক জনগণের নিকট থেকে ছোট ছোট সঞ্চয় সংগ্রহ করে নিজের মূলধন বড় করে, আবার সাথে সাথে গ্রাহক হয়তো একটা নির্দিষ্ট টাইম শেষে একটা বড় ধরনের ব্যক্তিগত মূলধনও সে সংগ্রহ করতে পারে। এই জন্য ব্যাংক তার নিজের এবং জনগণের মূলধন গঠনের কারখানা হিসেবে পরিচিত। অর্থনৈতিক চালিকা শক্তি। আমরা জানি যে দেশের ব্যাংকিং ব্যবস্থা যত শক্তিশালী, সে দেশের অর্থনীতির চাকা তত বেশি সমৃদ্ধ। অর্থাৎ অর্থনীতিকে বিকশিত করার জন্য ব্যাংক ব্যবস্থা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বস্ততার প্রতীক। ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান যেখানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন থেকে অধস্তন যারা আছে
প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীকে বিশ্বস্ত, তারা যে বিশ্বস্ত সেটার প্রমাণ প্রতিনিয়ত রেখে চলতে হয়। ব্যাংক শুধু আমানত সংগ্রহ এবং ঋণ দান ব্যতীত অনেক রকম সেবা আমাদের কিন্তু প্রদান করে, যেমন ব্যাংক চেক ইস্যু করে, ব্যাংক ড্রাফট করে, পে অর্ডার, প্রত্যয়পত্র, ভ্রমণকারী চেক ইত্যাদি ইস্যু করে, এবং এর মাধ্যমে ব্যাংক কিন্তু আমাদের বিভিন্ন রকম সেবা প্রদান করে। গোপনীয়তা গোপনীয়তা রক্ষা ব্যাংকের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যাংক গোপনীয়তা রক্ষা করে। গ্রাহকের হিসাব, দলিলপত্র ইত্যাদি গোপনীয়তা ব্যাংক রক্ষা করে আমাদের। এই জন্য ব্যাংকের যে কর্মকর্তা বা কর্মচারী যারা আছে আহ, তারা অত্যন্ত সতর্কতার সাথে এই বৈশিষ্ট্যটা সংরক্ষণ করে। তবে বিশেষ প্রয়োজনে যদি সরকার চায় কোনো গ্রাহকের আহ ব্যক্তিগত হিসাব সম্পর্কে একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বা নির্দিষ্ট নিয়ম কানুনের আন্ডারে ব্যাংক অনেক সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সরকারকে বিভিন্ন রকমের তথ্য দিয়ে সহযোগিতা করে। প্রিয় শিক্ষার্থী, আমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছি যে আমরা বাস্তবে যেমন দেখি যে ছোট ছোট ব্যাংকে ছোট ছোট ডেস্ক থাকে, এবং এই ডেস্কে বিভিন্ন রকমের মানুষের গ্যাদারিং থাকে। আর সাথে সাথে যে ব্যাংকিং কার্যক্রম যারা পরিচালনা করে সে সকল কর্মকর্তা কর্মচারী যারা আছে, তারা ইভেন এই করোনাকালীন সময়েও তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে। তো আমরা ব্যাংকের কার্যাবলী বাস্তবে আমরা দেখেছি। আমাদের এখানে যে চিত্র আমরা উল্লেখ করেছি, যে ছবি আমরা উল্লেখ করেছি, সেখানেও ফুটে উঠেছে যে ব্যাংক আসলে কোন ধরনের কার্যক্রম পরিচালনা করে এবং ব্যাংকটা আমাদের জন্য কতটুকু প্রয়োজনীয় সে সম্পর্কে আমাদের ছবিতে দেখতে পাচ্ছি। তো আমরা আসি আমাদের পয়েন্ট টু পয়েন্ট আলোচনায় আসি। আমরা ব্যাংকের কার্যাবলী। ব্যাংক আমানত সংগ্রহ করে। ব্যাংক জনগণের নিকট থেকে ক্ষুদ্র ক্ষুদ্র আমানত সংগ্রহ করে, যার জন্য ব্যাংক অল্প পরিমাণ সুদ প্রদান করে, এবং সেই সেই অংশই আবার, সেই আমানতের কিছু অংশই আবার ব্যাংক বিভিন্ন ভাবে বিনিয়োগ করার চেষ্টা করে, যেটা ব্যাংকের ঋণ দান নীতির অংশ। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অর্থ পরিশোধ করে। ব্যাংকের দ্বিতীয় প্রধান কাজ হচ্ছে ব্যাংকে যারা গ্রাহক আছে, যারা আমানত হিসেবে অর্থ রেখেছে ব্যাংকে, সে অর্থ তারা চাহিদা মাত্র নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সেটা তারা পরিশোধ করে। মূলধন গঠন করে। ব্যাংক মূলধন গঠনে সহযোগিতা করে। ব্যাংক ক্ষুদ্র ক্ষুদ্র যে সঞ্চয় গুলো পড়ে থাকে, অলস সঞ্চয় গুলো পড়ে থাকে গ্রাহকের কাছে, সেগুলো 3 প্রকার হিসাবের মাধ্যমে সংগ্রহ করে: চলতি, স্থায়ী এবং সঞ্চয় হিসেবের মাধ্যমে সংগ্রহ করে, এবং সেটা একটা পর্যায়ে দিয়ে বড় মূলধন গঠনে সহযোগিতা করে। সাথে সাথে ক্ষুদ্র ক্ষুদ্র যে সঞ্চয়গুলো আছে বিভিন্ন জনগণের কাছ থেকে, সেটা একত্রিত করে ব্যাংক নিজের মূলধন গঠনেও অবদান রাখে। ঋণ দান করে। প্রত্যেক ব্যাংকেরই নিজস্ব কিছু ঋণ দান নীতিমালা আছে, যেগুলোর আলোকে ব্যাংক আমানতকৃত অর্থের একটি অংশ আমানত হিসেবে রাখে। জনগণের যে আমানত আছে সেটার কিছু অংশ নিজের কাছে রেখে দেয়, যাতে তারল্য সংকট মেটাতে পারে, এবং বাকি যে অর্থ আছে সেটা তারা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তি বিশেষ, বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা শর্ত সাপেক্ষে ঋণ দান করে। বিনিয়োগ। ব্যাংক আমানতের একটি বড় অংশ বিশেষ করে বিনিয়োগ করে।
এই বিনিয়োগটা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে বা প্রতিষ্ঠানের কাছে যারা বিনিয়োগ করে। এজন্য একটা নির্দিষ্ট শর্ত থাকে ব্যাংকের, যে তারা কোন কোন জায়গায় বিনিয়োগ করবে এবং কিভাবে বিনিয়োগ করবে, কত অংশ তারা সংরক্ষণ করবে নিজেদের কাছে, এবং কোন কোন শর্ত সাপেক্ষে তারা বিনিয়োগ করবে, কাদেরকে তারা ঋণ দিবে, কাদেরকে তারা ঋণ দিবে না, অর্থাৎ নির্দিষ্ট শর্ত থাকবে। বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। ব্যাংক বিভিন্নভাবে বিনিয়োগের মাধ্যম সৃষ্টি করে। ব্যাংক চেক, ব্যাংক ড্রাফট, ওভারড্রাফট, ভ্রমণকারী চেক, প্রত্যয়নপত্র ইত্যাদির মাধ্যমে ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, যার ফলে ব্যাংকিং কার্যক্রম গতিশীল হয়। মানুষের অনেক অসুবিধা খুব নিমিষে এগুলো পেয়ে দূর হয়, অনেক প্রতিবন্ধকতা দূর হয়। বিনিময় বিলের বাটাকরণ করে। আমরা জানি বিনিময় বিল বাটাকরণের মাধ্যমে ব্যাংক গ্রাহকের মেয়াদ পূর্তির আগেই বিলের টাকা পরিশোধ করে, এবং যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন ব্যাংক আদিষ্টর কাছ থেকে সম্পূর্ণ অর্থ আদায় করে। এই যে বাটাকরণের মাধ্যমে ব্যাংক যে অর্থ পায় সেটা ব্যাংকের আয়। তহবিল সংরক্ষণ করা। ব্যাংক সরকার এবং বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠান আছে তাদের তহবিল সংরক্ষণের কাজ করে। যেমন সরকারি বিভিন্ন যে প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের অর্থ ব্যাংক, পার্শ্ববর্তী ব্যাংক একটা চুক্তির মাধ্যমে সংরক্ষণের ব্যবস্থা করে। বৈদেশিক মুদ্রা লেনদেন করে। ব্যাংকিং ব্যবস্থা অন্যতম প্রধান কাজ হচ্ছে যে বৈদেশিক যে মুদ্রা আছে সেই মুদ্রা তারা সংরক্ষণ করে। এবং যদিও কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ বৈদেশিক মুদ্রা লেনদেন করা, তারপরেও অনেক সময় বিভিন্ন ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ হয়ে বৈদেশিক মুদ্রা লেনদেনে সহযোগিতা করে। প্রতিনিধিত্বমূলক কার্যাবলী। সরকার বা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বমূলক কার্যাবলী অনেক সময় পরিচালনা করে ব্যাংক, যেটার মাধ্যমে সরকার বা সরকারি প্রতিষ্ঠান উপকৃত হয়। তথ্য বিষয়ক বিভিন্ন কাজ ব্যাংক করে। যেমন দুদক বা অন্যান্য প্রতিষ্ঠানের যদি কোনো গ্রাহক সম্পর্কে তথ্য প্রয়োজন হয় তাহলে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ব্যাংক সরকারকে তথা স্বায়ত্তশাসিত সংস্থা দুদককে উক্ত তথ্য প্রদান করে সহযোগিতা করে। অর্থ স্থানান্তরের ব্যবস্থা করে ব্যাংক, বিভিন্নভাবে অর্থ স্থানান্তরের ব্যবস্থা করে। যেমন প্রত্যয়নপত্র আছে, যেটা হচ্ছে আমরা এলসি বলি। এলসির মাধ্যমে ব্যাংক অর্থ স্থানান্তর করে, পে অর্ডারের মাধ্যমে ব্যাংক অর্থ স্থানান্তর করে। এমন বিভিন্ন ভাবে হাজারো কার্যাবলী কিন্তু সম্পাদন করে ব্যাংক। আধুনিক ব্যাংকের মূলনীতি সম্পর্কে আমরা জানবো। তো প্রিয় শিক্ষার্থীরা, মূল নীতি কি সেটা আমরা নিশ্চয় জানি। মূলনীতি হচ্ছে আমাদের এমন কোনো গাইডলাইন যেটা আমরা দীর্ঘদিন যাবত যেটা অনুসরণ করে আসছি। দীর্ঘদিনের সত্য বলে প্রতিষ্ঠিত এমন কোনো কিছু যদি প্রতিষ্ঠান দীর্ঘদিন থেকে মেনে চলে সেটার নামই হচ্ছে মূলনীতি। তো প্রতি প্রতিষ্ঠানের কিছু মূলনীতি আছে বা কিছু পলিসি আছে। যেমন বাংলাদেশের একটা আলাদা ফরেন পলিসি আছে, প্রত্যেক দেশের একটা ফরেন পলিসি আছে। তেমনি আধুনিক ব্যাংকের প্রত্যেক ব্যাংকের নিজস্ব কিছু মূলনীতি আছে। এ বাদেও প্রত্যেকটি আধুনিক ব্যাংকের কিছু কমন মূলনীতি আছে, সে সম্পর্কে আমরা একটু আলোচনা করে আসি।
সচ্ছলতা নীতি। ব্যাংক যদি সচ্ছল না হয় তাহলে গ্রাহক যারা আছে তারা কিন্তু ব্যাংকের উপর সন্তুষ্ট হবে না, যার ফলে ব্যাংকের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য সেটি ব্যাহত হবে। আর্থিক সচ্ছলতা বা প্রাচুর্যতা ব্যাংকের অন্যতম প্রধান নীতি। নিরাপত্তার নীতি। আমানতকারী জমার নিরাপত্তার বিধান, সেই সাথে ব্যাংকের নিজস্ব সম্পদ ও বিনিয়োগের নিরাপত্তা বিধান করা ব্যাংকের অন্যতম প্রধান নীতি। ঋণ দান করা। আমরা আগেই জেনেছি যে ব্যাংক আমানতের একটি অংশ নিজের কাছে সংগ্রহ করে এবং একটি বড় অংশ তারা ঋণ দান করে। এভাবেই আমানতের সুদ স্বল্প সুদ দেয় আমানতের ক্ষেত্রে, এবং ঋণের ক্ষেত্রে অধিক সুদ ধার্য করে। এই যে দুই সুদের পার্থক্য, এটাই মূলত যে সুদের যে পার্থক্য, এটাই মূলত ব্যাংকের মুনাফা। উক্ত মুনাফা ব্যাংক তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করে উক্ত মুনাফা দিয়ে, এবং সেটা সঞ্চিতি হিসেবেও বা সঞ্চয় হিসেবেও নিজের কাছে রেখে দেয়, পরবর্তীতে আবার সেটা বিনিয়োগ করে। এক্ষেত্রে ব্যাংকের নিজস্ব কিছু ঋণদান নীতিমালা থাকে। বিভিন্ন ব্যাংক ভেদে এই নীতিমালা ভিন্ন ভিন্ন হতে আমরা দেখি। যেমন বিশেষায়িত ব্যাংক আহ, আহ, বিশেষ বিশেষ ক্ষেত্রে কেবল ঋণ দান করে, বা শুধু বিশেষ ক্ষেত্রেই ঋণ দানের জন্যই তাদের জন্ম। সুষ্ঠু বিনিয়োগ নীতিমালা। ব্যাংক ভেদে বিভিন্ন বিনিয়োগ নীতিমালা থাকে, এবং সেখানে স্পষ্টত উল্লেখ থাকে তারা কোন ক্ষেত্রে বিনিয়োগ করবে, কোন শর্তে বিনিয়োগ করবে, কাদেরকে তারা বিনিয়োগকৃত অর্থ ঋণ হিসেবে দেবে, ইত্যাদি বিভিন্ন বিষয় আধুনিক ব্যাংকের মূলনীতির অন্যতম অংশ। সততার নীতি। ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে শুরু করে ব্যাংকের অধস্তন যারা আছে সকলকেই প্রতিনিয়ত সততার পরিচয় দিতে হয়। যে ব্যাংকের সততা খুব বেশি বা সুনাম খুব সততা ব্যাংকের সুনাম তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশে বেশ কিছু ব্যাংক আছে, সেগুলো আহ অল্প সময়ে গঠিত হলেও তারা কিন্তু জনপ্রিয়তার শীর্ষে। এক্ষেত্রে তাদের সচ্ছলতার নীতি, নিরাপত্তার নীতি, সততার নীতি উল্লেখযোগ্য। বিশ্বস্ততার নীতি। ব্যাংক ব্যবস্থার অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে জনগণের যে আমানতের অর্থ তারা সংরক্ষণ করে সেটা তারা বিশ্বস্ততার সাথে সেটা সংরক্ষণের ব্যবস্থা করে। যে ব্যাংক যত বেশি বিশ্বস্ত, সেই ব্যাংকের প্রতি জনগণ তত বেশি আস্থাশীল। এই জন্য ব্যাংকের বিশ্বস্ত হওয়ার যে নীতিমালা, সেটি অন্যতম প্রধান নীতিমালা। তারল্যের নীতিমালা। গ্রাহকের দাবি পূরণের যে সামর্থ্য, তাৎক্ষণিক সামর্থ্য, এটাকেই মূলত আমরা তারল্য বলে থাকি। তো তারল্যের ক্ষেত্রে ব্যাংক দুটো দিক বিবেচনা করে। একটি হচ্ছে যে ব্যাংকের তারল্য কত হবে, বিগত সালের বিভিন্ন রেকর্ড অনুযায়ী ব্যাংক সেটা সংরক্ষণের ব্যবস্থা করে। তার কারণ ব্যাংক যদি খুব আমানতের অনেক বড় অংশ যদি বিনিয়োগ করে ফেলে, অর্থাৎ ঋণ দান করে, এবং খুব অল্প পরিমাণ যদি তারা সংরক্ষণ করে, তাহলে দুই দিকে সমস্যা। একদিকে যদি যদি তারা এটা ব্যালেন্স না করতে পারে, তাহলে ক্ষেত্রে যদি তারা ব্যালেন্স না করতে পারে, তাহলে দুটি সমস্যার তারা সম্মুখীন হয়। একটি হচ্ছে যে তারা যদি বেশি আমানত সংগ্রহ করে, সেক্ষেত্রে
সমস্যা হচ্ছে যে তাদের হাতে অলস অর্থ বেশি পড়ে থাকবে। আর যদি তারা অধিক পরিমাণে বিনিয়োগ করে তাহলে আমানতকারী চাহিদা মাত্রই তাদের যে অর্থ ফেরত পাওয়ার অধিকার সেটা তারা পায় না। এজন্য ব্যাংকে এমন একটা আহ উপায় বা এমন ভাবে তারল্য সংরক্ষণ করতে হবে যাতে আমানতকারী অর্থ তারা চাহিদা মাত্র ফেরত দিতে পারে এবং তারা যেন যাতে বিনিয়োগও সর্বোচ্চ করতে পারে বা ঋণ যাতে সর্বোচ্চ দিতে পারে। মিতব্যয়িতার নীতি। মিতব্যয়িতা বলতে কম খরচে অধিক কাজ করাকে বোঝায়। যে কোনো ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠানের মতো ব্যাংকের জন্য স্বল্প খরচে কার্য সম্পাদনের আহ, নীতিমালা গ্রহণ করা উচিত এবং ব্যাংক সেটি করে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা জানবো ব্যাংকের শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা ব্যাংকের শ্রেণী বিভাগ সম্পর্কে আমাদের জানা খুবই জরুরি। তার কারণ বিভিন্ন যে ব্যাংকিং ব্যবস্থা কাল পরিক্রমায় গড়ে উঠেছে সেটি অন্যতম প্রধান কারণ বিভিন্ন যে আর্থিক প্রতিষ্ঠান তৈরি হয়েছে, বিভিন্ন যে আর্থিক অবস্থা তৈরি হয়েছে, এগুলো যত উৎকর্ষ হয়েছে, এগুলো যত উন্নতি হয়েছে, তত বিভিন্ন অসুবিধা দূর করার নিমিত্তে বিভিন্ন ব্যাংক ব্যবস্থার উদ্ভব ঘটেছে। তো আমরা এসব ব্যাংকের একটা শ্রেণী বিভাগ করে ফেলি। মালিকানার ভিত্তিতে ব্যাংকের শ্রেণী বিভাগ। মালিকানার ভিত্তিতে আমরা দেখো যে ব্যাংকে ভাগ করেছি সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, সরকারি ও বেসরকারি ব্যাংক, যৌথ মালিকানাধীন ব্যাংক, স্বায়ত্তশাসিত ব্যাংক। এই সকল ব্যাংকগুলোকে কিন্তু আমরা মালিকানার ভিত্তিতে ভাগ করেছি। তার কারণ আমাদের জানা দরকার যে বিভিন্ন ধরনের যে ব্যাংকিং ব্যবস্থা আছে সেই ব্যাংকিং ব্যবস্থা গুলো আসলে কোন প্রেক্ষাপটে গঠিত হয়েছে এবং সেগুলো কিভাবে পরিচালিত হয়। বিশেষ করে মালিকানার ভিত্তিতে যে সকল ব্যাংক গুলো আমরা শ্রেণী বিভাগ করেছি, এগুলোর মূল পার্থক্য কিন্তু এদের সংগঠককে, নিয়ন্ত্রককে, পরিচালককে ইত্যাদি। অর্থাৎ যে ব্যাংকের সংগঠক, নিয়ন্ত্রক, পরিচালক ও মালিক সরকার, তাকে সরকারি ব্যাংক বলে। এই সকল ব্যাংক সরকারি উদ্যোগেও প্রতিষ্ঠিত হতে পারে অথবা পরবর্তীতে জাতীয়করণের মাধ্যমেও সেটা সরকারিতে রূপান্তর হতে পারে। সরকারি ব্যাংক বলতে আমরা যদি বাংলাদেশে বলি তাহলে আমাদের সোনালী ব্যাংক সবচেয়ে বড়, সবচেয়ে বেশি শাখা বিশিষ্ট যে ব্যাংক বাংলাদেশে, সেটা হচ্ছে সোনালী ব্যাংক। আমরা সরকারি ব্যাংক হিসেবে উল্লেখ করতে পারি বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক হচ্ছে আমাদের সরকারি ব্যাংক। আমাদের এ বাদেও আমরা যদি উল্লেখ করি তাহলে অগ্রণী ব্যাংক আছে আমাদের, আমাদের রূপালী ব্যাংক আছে, আমাদের জনতা ব্যাংক আছে। এগুলো সবই হচ্ছে আমাদের সরকারি ব্যাংকের উদাহরণ। বেসরকারি ব্যাংক, তাহলে আমরা বলতে পারি যে ব্যক্তি উদ্যোগে পরিচালিত, নিয়ন্ত্রিত যে ব্যাংকিং ব্যবস্থা, সেই ব্যাংকিং ব্যবস্থাকে আমরা বলবো হচ্ছে বেসরকারি ব্যাংক। তো বেসরকারি ব্যাংকের উদাহরণ আমরা জানি যে 1983 সালে সর্বপ্রথম এবি ব্যাংক, আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড নামে প্রথম বেসরকারি ব্যাংক চালু হয়। এরপরে বিভিন্ন রকমের বেসরকারি ব্যাংক ব্যবস্থা গড়ে উঠেছে। বর্তমানে অনেকগুলো বেসরকারি ব্যাংক ব্যবস্থা উদ্ভব হয়েছে। সরকারি এবং বেসরকারি ব্যাংক, যদি সরকারি এবং বেসরকারি যৌথ উদ্যোগে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত যে ব্যাংক ব্যবস্থা, সেই ব্যাংক ব্যবস্থার নামই মূলত হচ্ছে আমাদের সরকারি এবং বেসরকারি ব্যাংক। এরপরে আছে দেখো যৌথ মালিকানাধীন ব্যাংক, স্বায়ত্তশাসিত ব্যাংক। যদি সংবিধানের বিশেষ বিধান মতে কোনো ব্যাংকিং ব্যবস্থা যদি গড়ে ওঠে, যেটার জন্য একটা বিশেষ নিয়ম পাশ করা হয় সংবিধানে অথবা বিশেষ বিধান থাকে, তাহলে সেই সকল ব্যাংকিং ব্যবস্থার নামই হচ্ছে স্বায়ত্তশাসিত ব্যাংক। তো স্বায়ত্তশাসিত ব্যাংক হিসেবে আমাদের বাংলাদেশ উন্নয়ন ব্যাংক,
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এই সকল ব্যাংকগুলো, বাংলাদেশ ব্যাংক, এগুলো হচ্ছে আমাদের স্বায়ত্তশাসিত ব্যাংক। প্রিয় শিক্ষার্থী, এবার আসি আমরা সংগঠন ভিত্তিতে, সংগঠন কাঠামোর ভিত্তিতে কিভাবে ব্যাংকের শ্রেণী বিভাগ করা যায় সে সম্পর্কে আমরা একটু জেনে নিই। প্রথমে আমাদের আছে একক ব্যাংক ব্যবস্থা। যে ব্যাংক কেবলমাত্র একটি অফিসের মাধ্যমে তার সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, সেই ব্যাংকিং ব্যবস্থাকেই শাখা ব্যাংক ব্যবস্থা বলে, একক ব্যাংক ব্যবস্থা বলে। বাংলাদেশে কোনো একক ব্যাংক ব্যবস্থা নেই। যুক্তরাষ্ট্রের অধিকাংশ ব্যাংকিং ব্যবস্থাই হচ্ছে একক ব্যাংক ব্যবস্থা। শাখা ব্যাংক, যে ব্যাংকিং ব্যবস্থায় একটি কেন্দ্রীয় অফিসের অধীনে দেশে বিদেশে একাধিক শাখা থাকে তাকে শাখা ব্যাংকিং ব্যবস্থা বলে। বাংলাদেশের অধিকাংশই শাখা ব্যাংকিং ব্যবস্থা, এবং শাখা ব্যাংকিং ব্যবস্থায় অনেকগুলো শাখা থাকে যেগুলো দেশে বিদেশে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। চেইন ব্যাংকিং ব্যবস্থা, যে ব্যাংক ব্যবস্থায় একই শ্রেণীভুক্ত অনেকগুলো ব্যাংক তাদের বৃহৎ ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয়, তাকে চেইন ব্যাংকিং ব্যবস্থা বলে। বাংলাদেশে এই ধরনের ব্যাংকিং ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। এরপর আসি প্রিয় শিক্ষার্থীরা, আমাদের গ্রুপ ব্যাংকিং ব্যবস্থা, যে ব্যাংক ব্যবস্থায় একটি আর্থিক প্রতিষ্ঠান একই ধরনের কতগুলো ছোট ব্যাংক গঠন করে বা একাধিক ব্যাংকের অধিকাংশ শেয়ার ক্রয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ ভার গ্রহণ করে, তাদেরকেই মূলত আমরা গ্রুপ ব্যাংকিং বলি। এক্ষেত্রে হোল্ডিং ব্যাংকিং ব্যবস্থা এবং সাবসিডারি ব্যাংকিং ব্যবস্থার উদ্যম ঘটে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আসি তালিকাভুক্তি ব্যাংক কি সেই সম্পর্কে আমরা একটু জেনে আসি। তালিকাভুক্তি ব্যাংক বলতে আমরা বুঝি যে যে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত শর্তাবলী পূরণ করে এবং তা অনুসরণ করে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, সে সকল ব্যাংকিং ব্যবস্থাকেই মূলত হচ্ছে আমরা বলি তালিকাভুক্ত ব্যাংক। তালিকাভুক্ত ব্যাংকের ভিতরে সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রাইম ব্যাংক এদেশের তালিকাভুক্তি ব্যাংকের উদাহরণ। অতালিকাভুক্তি ব্যাংক দেশের ব্যাংকিং আইন অনুযায়ী গঠিত হলো কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত না হয়ে যারা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাদেরকেই মূলত অতালিকাভুক্তি ব্যাংক বলে। যেমন আমরা যদি উল্লেখ করি আনসার ভিডিপি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, গ্রামীণ ব্যাংক ইত্যাদি আমাদের অতালিকাভুক্তি ব্যাংকের উদাহরণ। প্রিয় শিক্ষার্থী, গ্রাহক সেবার ভিত্তিতে আমরা আরো দুই ধরনের ব্যাংকিং কার্যক্রম দেখতে পাই। একটা হচ্ছে পাইকারি ব্যাংক এবং খুচরা ব্যাংকিং ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থী, কার্যভিত্তিক অর্থাৎ তাদের কাজ অনুযায়ী আমরা আরো বিভিন্ন ধরনের ব্যাংকিং ব্যবস্থা দেখতে পাই। এই ব্যাংকিং ব্যবস্থাকে আমরা বলছি কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, সমবায় ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক, সমবায় ব্যাংক ইত্যাদি। আমরা দেখি যে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা বলতে আমরা আসলে কি বুঝি। কেন্দ্রীয় ব্যাংক বলতে আমরা জানি যে অন্যান্য ব্যাংকের নিয়ন্ত্রক যে ব্যাংক, সেই ব্যাংকের নামই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে মূলত আমরা অন্যান্য বাংলাদেশের যে অন্যান্য ব্যাংক আছে সেই ব্যাংকগুলোর কন্ট্রোলিং যে ব্যাংক সেটাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আর বাণিজ্যিক ব্যাংক বলতে আমরা এই সকল ব্যাংককেই বুঝি যে যারা জনগণের নিকট থেকে আমানত সংগ্রহ করে এবং সে আমানতকৃত অংশ আবার বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে। বিশেষায়িত ব্যাংক হচ্ছে এমন ব্যাংকিং ব্যবস্থা যেখানে একটি বিশেষ কার্যাবলী সম্পাদনের জন্য যে ব্যাংকিং ব্যবস্থা গড়ে ওঠে। যেমন কোনো ব্যাংক শুধু কৃষি ক্ষেত্রে ঋণ প্রদান করবে, আমানত সংগ্রহ করবে, যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক। বিনিয়োগ ব্যাংক শুধু বিনিয়োগের কার্যক্রম পরিচালনা করবে। সমবায় ব্যাংক হচ্ছে যে সমশ্রেণীভুক্ত যারা আছে তাদেরকে কেবল ঋণ প্রদান করবে। এভাবে কর্মসংস্থান ব্যাংক, ক্ষুদ্র কুটির শিল্প ব্যাংক তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে বাংলাদেশের যে ব্যাংকিং ব্যবস্থা আছে অধিকাংশ
ব্যাংকিং ব্যবস্থায় হচ্ছে শাখা ব্যাংকিং ব্যবস্থা এখানে বেশি পরিমাণে গড়ে উঠেছে এবং এটি বেশি জনপ্রিয়তা লাভ করেছে। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশে কেন শাখা ব্যাংকিং ব্যবস্থা বেশি জনপ্রিয় তার কিছু কারণ আমরা উল্লেখ করছি। আমরা জানি যে শাখা ব্যাংকিং যে ব্যবস্থা আছে সেই ব্যাংকিং ব্যবস্থার অনেকগুলো শাখা দেশে বিদেশে থাকে, যার জন্য তারা একটা সম্প্রসারিত কার্যক্রম পরিচালনা করতে পারে। এই জন্য এটাই হচ্ছে অন্যতম প্রধান কারণ শাখা ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশের জনপ্রিয়তার। বৃহদায়তন প্রতিষ্ঠানের সুবিধা, যদি কোনো বাণিজ্যিক ব্যাংকের যদি শাখা 5,000, 6,000, 4,000 এরকম হয়, তাহলে তারা কিন্তু মানে বৃহদায়তন কার্যক্রম পরিচালনা করতে পারে। এক্ষেত্রে ব্যাংকের কিন্তু মুনাফা বেশি হয়, দক্ষ কর্মী সমাবেশ ঘটে ইত্যাদি বিভিন্ন কারণে কিন্তু শাখা ব্যাংক ব্যবস্থা বাংলাদেশের জনপ্রিয়তা লাভ করেছে। ঝুঁকি বন্টনের সুযোগ, যদি ব্যবসাটা বড় হয় তাহলে কিন্তু খুব সহজেই ঝুঁকি মিনিমাইজ করা যায়। দক্ষ ব্যবস্থাপনার সমন্বয় ঘটে, যদি কর্মী সংখ্যা অনেক হয়, হাজার হাজার কর্মী হয়, তাহলে যারা জুনিয়র আছে তার সিনিয়রদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে, অধিক সেবা নিশ্চিত করতে পারে, কর্মীদের সন্তুষ্টি লাভ করতে পারে, বৈদেশিক বিনিময়ের সুবিধা লাভ করতে পারে, এছাড়াও সুদের হারের সমতা করতে পারে, তারল্য বিনিয়োগের যে সুবিধা আছে সেগুলো তারা অর্জন করতে পারে, অধিক জন আস্থা তৈরি হতে পারে। যদি একটি ব্যাংকের একটি শাখা হয় তাহলে জনগণ তার প্রতি খুব একটা বেশি আস্থাশীল হতে পারে না, কিন্তু যখন দেখে হাজার হাজার শাখা দেশে বিদেশে, তখন কিন্তু জনগণ তার প্রতি বা সেই ব্যাংকের প্রতি অধিক আস্থাশীল হয়। শক্তিশালী সমন্বিত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে পারে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে সুবিধা হয়। এই সকল কারণেই মূলত কিন্তু আমাদের দেশে যে শাখা ব্যাংকিং ব্যবস্থাটা জনপ্রিয়তা লাভ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ব্যাংক ও তার শ্রেণী বিভাগের ক্লাসের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমরা একটা নীতি বাক্য শিখবো আজকে, এবং এটার মাধ্যমেই আমরা আজকের ক্লাসের এখানে সমাপ্তি টানবো। একটা নীতি বাক্য হচ্ছে, মিতব্যয়ী কখনো দরিদ্র হয় না। প্রিয় শিক্ষার্থী, করোনাকালীন এই সময়ে বাড়ি থাকো, নিরাপদে থাকো। সকলকে ধন্যবাদ।